গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি অডিও বুক সিরিজ নিয়ে। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস অন্য বসন্ত। আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব। রাতে যে আজ বাড়ি ফেরা হবে না হিসেবে ছিল না তন্নিষ্ঠার। সকলে মিলে এমন জোরাজোরি শুরু করে দিল, মালবিকা হাত ধরে বলছে, তনু প্লিজ। বন্ধুরা টানাটানি করছে, রাত ভর চলবে অনন্ত হা হা হি হি। এসব ফেলে চলে যেতেও কি মন চায়? এমনি তো কলেজ ইউনিভার্সিটির বন্ধুদের সঙ্গে যোগাযোগ ক্ষীণ এখন। মালবিকার বিয়ে উপলক্ষে তাও অনেক দিন পর কজন একসঙ্গে মিলল। আবার তারা কবে একত্র হবে তার ঠিক কি? 11:30 বাজে। সুসজ্জিত বিশাল হলঘরের কোণে রাখা ঢাউস বক্স দুটো সন্ধে থেকে নিচু গ্রামের সানাইয়ের বিচ্ছুরণ ঘটাচ্ছিল। থেমেছে এইমাত্র। খাওয়া দাওয়ার পাট শেষ। কেটারারের লোকজন বাসন গোছাচ্ছে। উজ্জ্বল আলোকিত ঘরে যত্রতত্র ভ্রাম্যমান গুটি কয়েক পুলক ক্লান্ত নিকটাত্মীয়। লম্বা লম্বা সোফায় এদিক ওদিক ঘুমন্ত বাচ্চা। এলোমেলো ছড়ানো চেয়ার, পায়ে পায়ে মলিন হয়ে আসা শ্বেত শুভ্র চাদরে রঙিন কাগজের টুকরো, গড়াগড়ি খাওয়া শূন্য কোল্ড ড্রিঙ্কসের বোতল, পিষে যাওয়া ফুল, ছেঁড়া মালা, বাতাসে চাপা আষ্টে গন্ধ। বিয়েবাড়ি এখন ভাঙা হাট। অনেকক্ষণ আগেই ভেলভেটের সিংহাসন থেকে নেমে পড়েছিল মালবিকা, সুপ্রিয়। তারা এখন রাজারানীর মতো বন্ধুদের মাঝে আসীন। জোর গজল্লা চলছে। উদ্দেশ্যহীন সংলাপের সঙ্গে উচ্চস্বরে হাসি, বিচিত্র বিভঙ্গে। কেউ লুটুপুটি খায়, কেউ পাশের জনকে কিল মারে, কেউ বা পাগলের মতো মাথা ঝাঁকায়, কেউ দাঁত বার করে শুধু ফিচফিচ। তার মধ্যেই মালবিকার ছোট মাসি কোত্থেকে যেন উড়ে এলো। হাতে কাচের প্লেট, তাতে ইয়া বড় বড় রাজভোগ। সুপ্রিয়কে বলল, হা করো, মালা তোমাকে এটা খাইয়ে দিক। ব্যাংক অফিসার সুপ্রিয় বেশ রগুড়ে ধরনের ছেলে। এতক্ষণ মাঝে মাঝে টুকরোটা একটা যোগ শোনাচ্ছিল। রাজভোগের সাইজ দেখে সে প্রায় আঁতকে উঠল। ওই জিনিস আমায় গিলতে হবে? বারে, বউ মিষ্টিমুখ করাবে না? নাও নাও, হা করো। এই মালা, তোল না একটা। ওই মিষ্টি গিলতে যে আমায় জলহস্তির হাঁ করতে হবে মাসি? করবে। জলহস্তি না হলেও তুমি আজ গন্ডার তো বটে, সব সহ্য করতে হবে। সুপ্রিয়র দুই বন্ধু থেকে গেছে রাতে, প্রত্যুষ আর অভিমন্যু। প্রত্যুষ একটু বাঁচাল ধরনের। হাস্যরোলের মাঝে ফস করে বলে উঠল, রাজভোগ কেন, মালবিকা অন্যভাবে মিষ্টিমুখ করাক। সে তো করাবেই, তারা কিসের? মালবিকার মাসিও তুখোর মহিলা। ঝপ করে ঘুরে তাকিয়েছে প্রত্যুষের দিকে। এই ছেলে, তোমার বিয়ে হয়েছে? কই আর, ওই আশায় আশায় তো এখনো আশা, যদি একটা কোনো খেদিবুচি জুটে যায়। খুব বুলি, হ্যাঁ? পিটপিট করে চোখ ঘোরালো মালবিকার মাসি। এই তন্নিষ্ঠা, কোয়েল, এই পড় না, তোরা বাসর করছিস না? এটাকে ভালো করে রগরাস তো। ইপসিতা সবার আগে বলে উঠল, ও ফাইন, অফকোর্স উই ক্যান হ্যাভ এ বাসর, টু হ্যাভ সাম মজা। আইডিয়াটা হোয়াই ডিডেন্ট কাম আগে। শেখর পাশ থেকে আলগা চাটি মারল ইপসিতাকে। এই, ল্যাঙ্গুয়েজটা ঠিক কর। কেন, আমি কি ভুল বলেছি? বিচিত্র উচ্চারণে বাংলা বলে ইপসিতা। সুপ্রিয় মুখ টিপে টিপে হাসছে। তবে বাসরের প্রস্তাবটা ধরে গেছে। আজকাল বেশিরভাগ পরিবারেই শালাশালির সংখ্যা অপ্রতুল। বাসর জাগতে বন্ধুরাই ভরসা। হলের লাগোয়া বড়সড় ঘর আছে একখানা।
হৈ হৈ করে সকলে এগুচ্ছিল সেদিকে। তন্নিষ্ঠা দুপায়ে গিয়েও দাঁড়িয়ে পড়ল। তোরা যা, আমি একটু নিচ থেকে আসছি। মালবিকা উৎকণ্ঠিত চোখে তাকালো। কেন, নিচে কি আছে? একটা ফোন করতে হবে বাড়িতে, পাশে এসটিডি বুথ আছে না? কি দরকার এত রাতে ঝামেলা করার? মাসিমা মেসোমশাই ঘুমিয়ে পড়েছেন, ওরা জানেন আমার বিয়েতে সে তোকে থেকে যেতে হবে। সুপ্রিয় আজ থেকে একজন বিশেষ দায়িত্ববান পুরুষ। মুখে চোখে সে ভারিক্কি ভাব আনল। না না, ফোন করে দিয়ে আসাই তো ভালো, তারা যদি অনর্থক টেনশন করেন সে ভারী বিশ্রী ব্যাপার হবে। প্রত্যুষ গলা বাড়াল। আমি কি সঙ্গে যাব? তন্নিষ্ঠা মুচকি হাসল। লাভ কি, আমি তো খেতে বুচি নই। প্রত্যুষ পাল্টা জবাব ছোড়ার আগে তন্নিষ্ঠা হিরণ পায় সিঁড়িতে। আজ তার তরতরিয়ে নামার উপায় নেই। একে শাড়ি পরার অনভ্যেস, তাই পরনে বেজায় ভারী মার ব্রোকেট বেনারসি। জুতোর হিলটাও কদিন ধরে গড়বড় করছে, বেঁকে বেঁকে যায়। ভাড়া করা বিয়েবাড়ির গেটে রোগা কনস্টেবলটা এখন টুলে বসে ঢুলছে। মালবিকার বিয়ের সেপাই। খুব সাঁটিয়েছে লোকটা। পাতে ফিশ ফ্রাই উপচে পড়ছিল। তন্নিষ্ঠা সচক্ষে দেখেছে। লোকটাকে টপকে ফুটপাথে এসে তন্নিষ্ঠা বড় করে একটা শ্বাস টানল। উপরে আনন্দ হল্লা সবই মোহনীয়, তবে খোলা হাওয়ার স্বাদই আলাদা। কি চমৎকার এক মলয় বইছে। আহা, না, এই মধুমাসেই বিয়ে করা সার্থক। মালবিকাটা জিতে গেল। চারদিক শুনশান, সমস্ত দোকানপাটের ঝাঁপ বন্ধ, লোকজন প্রায় চোখেই পড়ে না। গলিতে গোটা ৩-৪ টানা রিকশা নিথর, চালকরা ধারে কাছে কেউ নেই। ফাঁকা রাস্তায় সিংহের মেজাজে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা খয়াটে নেড়ি কুকুর। ফুটপাতবাসীরা ধান ঘেঁষে শয্যা পেতেছে, ডুবে গেছে গাঢ় নিদ্রায়। বড় রাস্তা দিয়ে হঠাৎ হঠাৎ ছুটে যাচ্ছে গাড়ি। সামনের বৃত্তাকার পার্ক ঘিরে পরপর টিউবলাইট, বহমান রাজপথের ধারে শ্রেণীবদ্ধ হ্যালোজেন রোশনাই। আলোময় এই শহর কেমন যেন রহস্যময় এখন। তন্নিষ্ঠা তেমন একটা গয়না পড়েনি। গলায় সরু নেকলেস, কানে ঝুমকো, হাতে চওড়া বাউটি, ব্যাস। তবু আঁচলটা ভালো করে জড়িয়ে নিল গায়ে। রাস্তা পার হয়ে ওপাশের এসটিডি বুথে গেল। শাটার অর্ধেক নামানো। ভেতরে এক মাঝবয়সী লোক টিফিন ক্যারিয়ার খুলে খাচ্ছে। রুটি, আলু ভেন্ডি সবজি, কাঁচা পেঁয়াজ। তন্নিষ্ঠা গলা খাকারি দিল। দাদা, একটা ফোন করা যাবে? খেয়ে চলেছে লোকটা, চোখ তুলল না। বিরস্বরে বলল, সেই জন্যই তো খোলা আছে। লোকাল না বাইরে? লোকাল। অবহেলা ভরে কাউন্টারের ওপরে রাখা টেলিফোন এগিয়ে দিয়েছে লোকটা। তন্নিষ্ঠা ভেবেছিল বাবা ফোন ধরবে। অনেক রাত্রে অবধি জেগে থাকে বাবা, বই পড়ার নেশা। কিন্তু ওপারে মা। তন্নিষ্ঠার কথা পুরো শোনার আগেই নন্দিতা কড়া গলায় বলল, তুমি কিন্তু খুব ইরেসপন্সিবল হয়ে যাচ্ছ তিন্নি। অনেক আগে তোমার ফোন করা উচিত ছিল। সরি মা। তন্নিষ্ঠা সামান্য কুঁকড়ে গেল। অনেকক্ষণ ধরেই করব ভাবছি, কিছুতেই হৈজোর মাঝে বেরোনো যায়। বুঝেছি, সব ভালোমতো চুকেছে। হ্যাঁ। ওখানে শোয়ার কোনো প্রবলেম হবে না? শোয়া হবেই না, এখনই বাসর শুরু হবে। ও, সকালে দেরি করো না, কাল আমি একটু তাড়াতাড়ি অফিস বেরোবো, তার আগে দয়া করে চলে এসো। মা আজ একটু গরম মনে হচ্ছে। বাবার সঙ্গে কিছু হলো না কি আবার? তন্নিষ্ঠা কথা বাড়াল না, শুধু বলল, আমি 8টার মধ্যে পৌঁছে যাব। আহার পর্ব শেষ। লোকটা কাউন্টারের ওপারে মাদুর চাদর বিছিয়ে ফেলেছে। এবার শোবে বোধ হয়।
পয়সা মিটিয়ে বেরিয়ে এলো তন্নিষ্ঠা। হলঘরে ঢুকতে গিয়ে তন্নিষ্ঠা থমকালো একটু। বিশাল কক্ষে এখন মাত্র 2 জন মানুষ। মালবিকের বাবা কেটারারের সঙ্গে বসে হিসেব নিকেশ করছেন। কি যেন বলছে কেটারার ভদ্রলোক। দুদিকে জোরে জোরে মাথা নাড়ছেন মালবিকের বাবা। মৃদু তর্কাতর্কি হচ্ছে যেন। অনুষ্ঠান চুকলেও কত যে ঝঞ্ঝাট থাকে। তন্নিষ্ঠা সরে এলো। বাসর জমজমাট। পর্ণা গান গাইছে খোলা গলায়, নজরুল গীতি। সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, রীতিমতো রেওয়াজ করা গলা পর্ণার। চোখ বুজে শুনলে ফিরোজা বেগম বলে ভুল হয়। মন্ত্রমুগ্ধের মতো শুনছে সকলে। শুধু প্রত্যুষ নামের ওই বকবক ষষ্ঠীটা ভুল তালে মাথা দুলিয়ে চলেছে। পারেও, জোকার। তুলনায় সুপ্রিয়র অন্য বন্ধুটা অভিমন্যু না কি যেন নাম, অনেক পদের, সোবার, দেখতেও মন্দ নয়। চেহারা লম্বার দিকে, চওড়া কাঁধ, গালে সযত্ন লালিত দাড়ি, চোখে হাই পাওয়ারের চশমা, বাদামি মুখমণ্ডলে একটা কাঠিন্যের ছাপ আছে। চোখ বুজে বসে আছে এখন। ভঙ্গিটি ধ্যানী সাধকের। কায়দা মেরে ঘুমোচ্ছে না তো? পর্ণার গান শেষ। সঙ্গে সঙ্গে তুমুল হাততালি। প্রত্যুষ মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করল। মহাশয়ের নাম জানতে পারি? পর্ণা। কি? পর্ণা, আমি পর্ণা মুখার্জি। কি পর্ণা? ঋতুশ্রী, সু, মধু, বিদ্যুৎ কিছু একটা তো আছে সঙ্গে? কিছু নেই, আমি শুধুই পর্ণা। আপত্তি আছে? বিন্দুমাত্র না। আমি পছন্দসই কিছু একটা জুড়ে নেব। প্রত্যুষ ফিচেল হাসল। আমি কি মহাশয়ের কাছে আমার ক্যান্ডিডেচার পেশ করতে পারি? মালবিকা খিলখিল হেসে উঠল। ও অলরেডি বুকড। ওর উঠবে এখন ব্যাঙ্গালোরে। সামনের জুলাইতে আসছে। পক্ষীরাজে উড়িয়ে নিয়ে চলে যাবে। ওফ, হাফসোল। কৃত্রিম বেদনায় বুকে হাত চাপল প্রত্যুষ। মালবিকা থেকে ফিরে বলল, ঝোপে ঝাড়ে কুড়োল চালিয়ে লাভ নেই। গোড়াতেই ক্লিয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে কে কে ফ্রি আছে। চিন্তায় ফেললেন। মালবিকার ভুরুতে নকল ভাঁজ। কোয়েলকে দেখে নিশ্চয় বুঝতে পারছেন ওর সিগন্যাল পড়ে গেছে। ওর বর তথা বর্বর ওই শেখর আপনার পাশেই বসে, সেই ফার্স্ট ইয়ার থেকে লটঘট। গত বছর পিড়িতে বসেছে। আঁখি এখন গঙ্গা জলে। এক পেঁপে চোর থুরি প্রফেসর ওকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। আর ওই যে দেখছেন পেছনে খাপটি মেরে বসে তন্নিষ্ঠা, ওরও সব ঠিকঠাক। কি কারণে যেন তোদের বিয়েটা পিছিয়ে গেল রে তনু? হট্টমেলায় নিজের প্রসঙ্গ এসে পড়ায় অস্বস্তি বোধ করল তন্নিষ্ঠা। তবু সপ্রতিভভাবেই বলল, সনকের দাদু মারা গেছেন, তাই কালা সোজ। দাদু মারা গেলে এসব হয় নাকি? দাদু তো অন্য গোত্র। সুপ্রিয় বিজ্ঞের মতো বলল। দাদু মানে বাবার বাবা, ঠাকুরদা। ও তাই বলো, তা প্রায়শ্চিত্ত করে নিলেই তো হয়। অনেকক্ষণ পর এই প্রথম অভিমন্যু কথা বলে উঠল। কালা সোজ টোজ আজকাল আবার কেউ মানে নাকি? শেখর লঘু গলায় বলল, যে মানে সে মানতেই পারে। একটু আধটু দেশি কাস্টম তো আমাদের মানাই উচিত। সিলি কাস্টম, অপ্রয়োজনীয় রীতিনীতি। কোনো রীতিনীতি আকাশ থেকে পড়ে না, সব আমাদের জন্য তৈরি। সবেরই কিছু প্লাস পয়েন্ট আছে। শেখর তর্ক জুড়েছে। পরিবারের একজন মারা গেছে, তাকে সম্মান জানাতে হবে না? সরি, মানতে পারলাম না। কালা সোজ বলে কোন আমোদ প্রমোদটা আজকাল বন্ধ থাকে শুনি? বাড়িতে একটা বিয়ে হলে মৃত মানুষকে বুঝি অসম্মান করা হয়? এক্স্যাক্টলি। ঈপ্সিতা মাথা দোলাল। সম্মান কামস ফ্রম হৃদয়।
সোশ্যাল ফাংশন স্টপ করে দেওয়াটা বোগাস ব্যাপার। আচ্ছা, কালাসোজ চলতে চলতে যদি আরেকজন মারা যায়, তনুর বিয়ে আবার 1 বছর পিছবে। আঁখি চোখ টিপল। এই করতে করতে দেখা যাবে তনুর বিয়েটাই হয়তো আর হলো না। আমার কি মনে হয় জানেন? অভিমন্যু গলা ঝাড়ল। এইসব বস্তা পচা নিয়মকানুনগুলো টান মেরে নর্দমায় ফেলে দেওয়া উচিত। যত সব প্রাগৈতিহাসিক রিচুয়াল। শেখর হাত উল্টাল। সেভাবে ধরতে গেলে তো মন্ত্র পড়ে বিয়েরও কোনো মানে হয় না। হয় নাই তো। যে লোকটা আওড়ায় সে অর্থ বোঝে না, যারা শোনে তারাও না। মন্ত্রগুলো আমাদের কাছে অং বং চং ছাড়া আর কি। এই যে সুপ্রিয় এতক্ষণ নিষ্ঠা ভরে মুখ ব্যথা করল, ওকে জিজ্ঞেস করুন ও কটা শব্দের মানে জানে। মালবিকা মিনমিন করে বলল, তবু শাস্ত্রে যে আছে তা তো একটু আধটু পালন করতেই হবে। শাস্ত্র? হোয়াট ইজ শাস্ত্র? আজ থেকে 1000-2000 বছর আগের মানুষজন নিজেদের জ্ঞান বুদ্ধিমতো যেসব নিয়ম বিধান তৈরি করে গেছে, তাকে অন্ধভাবে অনুসরণ করার নাম শাস্ত্র পালন? সময় কি এগোয়নি? মানুষ কি এখনও ঠুলি পড়ে থাকবে? খতিয়ে দেখবে না ওগুলোর এখন আর কোনো ইউটিলিটি আছে কি না? অভিমন্যু হঠাৎই বেশ উত্তেজিত হয়ে পড়েছে। ওই শাস্ত্রই আমাদের মাথা খেল। শিক্ষিত মানুষদের মধ্যে এমন কতগুলো জল সংস্কার এখনও অনড় হয়ে বাসা বেঁধে আছে। সাধে কি আজকাল ধর্ম ব্যবসায়ীদের এত রমরমা? ও, আপনি এথিস্ট? শেখরের ঠোঁটে ব্যঙ্গের হাসি। আমি কি সেটা অন্য প্রশ্ন, কিন্তু শাস্ত্র ধর্ম এগুলি কি সে তো আমাদের জানা দরকার। যত সব মানুষকে সুরসুরি দেওয়ার চাবিকাঠি। প্রত্যুষ এতক্ষণ পেন্ডুলামের মতো এদিক ওদিক ঘাড় দোলাচ্ছিল। হঠাৎ কটমট করে অভিমন্যুর দিকে তাকিয়েছে। এই অভি, এটা তোর বিজ্ঞান মঞ্চ নয়। অনেক হয়েছে, আর নো জ্ঞান মারা। বলেই নাটুকে ভঙ্গিতে মালবিকার দিকে ফিরেছে। কিসের থেকে কি হইল, মোহন পলাইয়া গেল। লেকচারের গুতোয় আমার কেসটাই ভোগে। পায়রা ওড়ানো হাসি উঠল আবার। পলকে বাসর স্বাভাবিক ছন্দে। মালবিকা স্মিত মুখে বলল, না স্যার, ভুলিনি। তন্নিষ্ঠা তো ফসকে গেল। হাতে পড়ে রইল পেন্সিল, মানে ইপসিতা। হ্যাঁ হ্যাঁ, ইপসিতা খালি আছে। ওরে বাস, আমি বাংরেজি বলতে পারবো না। ইপসিতা মুখ বেঁকাল। আমার বইয়ে গেছে। বাহ, এই তো বেশ বাংলা বলে। আই ক্যান স্পিক বাংলা বেটার দ্যান ইউ। বলি না আই ডোন্ট ফিল লাইক, তাই। আহারে, আমার বাংলা মায়ের অ্যাংলো মেয়ে। চোখে আগুন হেনে ইপসিতা আরও কিছু বলতে যাচ্ছিল। কোয়েল প্রায় মুখ চেপে থামালো তাকে। মোটাসোটা গোলগাল চেহারার ইপসিতা ধনির দুলালি। বাবার নাকি 3টে টি গার্ডেন, বাড়িতে তাদের নিখুঁত বিলিতি ঠাটবাট। তবে মুখের ভাষা যেমনই হোক, মনটা তার ভারী সাদা মাঠা। ইউনিভার্সিটি গিয়ে সে দিব্যি এসব মধ্যবিত্ত ছেলেমেয়েদের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছে, খুচরো ঠাট্টা তামাশা উপেক্ষা করেই। এমন আনন্দের মুহূর্তে সে চোটে মোটে একটা সিন ক্রিয়েট করুক, কোনো বন্ধুরই তা অভিপ্রেত নয়। আবার হাসি মশকরা চালু। ক্ষণপূর্বের মৃতভাষী রাগী যুবক অভিমন্যু এবার টুকটাক ফুট কাটছে। তারই ফাঁকে ফাঁকে চলছে মালবিকা আর সুপ্রিয়র চোরা সুখসারী সংলাপ। দুটিতে বেশ ভাব হয়ে গেছে। মালবিকার চন্দন শোভিত মুখে গভীর তৃপ্তির ছাপ। দেখে ভালো লাগছিল তন্নিষ্ঠার। সম্বন্ধ করে বিয়ে। মালবিকা মনে হয় সুখী হবে। পুরনো কথা উঁকি দিয়ে গেল তন্নিষ্ঠার মনে। বড়সড় একটা ল্যাং খেয়েছিল মালবিকা ইউনিভার্সিটিতে পড়ার সময়। অনিন্দ বরযাত্রার সঙ্গে বেশ একটা মাখো মাখো ব্যাপার ঘটেছিল মালবিকার। ক্যান্টিন, কফি হাউস, গঙ্গার পার, সিনেমা হল, নন্দন চত্বর, সর্বত্রই মালবিকা আর অনিন্দ। বলা নেই কওয়া নেই, অনিন্দ দুম করে কেটে পড়ল অস্ট্রেলিয়ায়।
মাঝে 1-2বার এসেছিল, মালবিকার সঙ্গে যোগাযোগ করেনি। কিছু নিশ্চয় হয়েছিল। মালবিকা মুখ ফুটে বলে না। মাঝে কেমন যেন বিষাদ প্রতিমা হয়ে গিয়েছিল মেয়েটা। সুপ্রিয় নিশ্চয় মালবিকার মন থেকে অনিন্দকে মুছে দিতে পারবে। পর্ণা আবার গান ধরেছে, সমবেত দাবিতে হিন্দি ফিল্মি গান, তবে ছন্দটি ভারী সুরেলা। আলাপচারিতাও চলছে নিচু পর্দায়। শেখর MA করার পর প্রাইভেট ম্যানেজমেন্টের কোর্স করেছিল, সঙ্গে সঙ্গে সফটওয়্যার ট্রেনিংও। চাকরি পেয়েছে নামি ফিন্যান্স কোম্পানিতে। অফিস তার ধ্যান জ্ঞান। এই বাসরেও সে অফিসের সমস্যা সাতকাহন করে শোনাচ্ছে সুপ্রিয়কে। বুঝদারের মতো মাথা নাড়ছে সুপ্রিয়। বোধহয় পরামর্শ দিচ্ছে। কোয়েল সম্প্রতি ঢুকেছে এক কুরিয়ার সার্ভিসে। ফিসফিস করে আখিকে স্যালারির অঙ্ক শোনাল। তেমন একটা বিশাল কিছু নয়, তবু মুখটা ফ্যাকাশে হয়ে গেল আখির। স্বাভাবিক, আখি অনেক বেটার স্টুডেন্ট ছিল, এখন বেহালার দিকে এক কলেজের পার্ট টাইম লেকচারার। হাতে যা পায় শুনলে ঠিকই ঝিরাও হাসবে। তন্নিষ্ঠার ছোট্ট শ্বাস পড়ল। তাই বা জুটছে কই? MA হলো, বিএড হলো, তবুও গতবার নেট স্লেট দুটোতেই বসেছিল, কোয়ালিফাই করতে পারেনি। এবছর যদি লেগে যায়। রাত বাড়ছে, এবার শুরু হয়েছে ঝিমুনির পালা। উচ্ছ্বাস অনেক কমে এসেছে ঘরে। প্রত্যুষ পর্যন্ত হেলান দিয়েছে তাকিয়ায়। বেশ বোঝা যায় জোর করে চোখ খুলে রেখেছে। মালবিকার ঘাড় হেলে গেছে সুপ্রিয়র কাঁধে। ঈপ্সিতা চোখ কচলাচ্ছে, ঘড়ি দেখছে ঘন ঘন। শেখর আর অভিমন্যুই শুধু জাগ্রত, হাত পা নেড়ে কথা বলছে কুটুর কুটুর। ওইসব ধর্মর শাস্ত্র নিয়ে গম্ভীর আলোচনা বোধ হয়। আখি আর কোয়েল গুটিসুটি মেরে শুয়ে পড়ল। তন্নিষ্ঠারও চোখ লেগে আসছিল। ঘুম তাড়াতে উঠে গেল হল পেরিয়ে ব্যালকনিতে। বড় বড় হাই তুলল কয়েকটা, আর মোড়া ভাঙল। বিয়ে বাড়িতে এই সময়টাই খুব বিশ্রী। এই বাড়িতে আরও একটা ঘর আছে, সেখানে আত্মীয়-স্বজনরা ঠাসাঠাসি করে শুয়েছে। কোথায় যে এখন যায় তন্নিষ্ঠা? ধুত, বাড়ি ফিরে গেলেই হতো। বাসর থেকে বেরিয়ে এসেছে ঈপ্সিতা, সঙ্গে কোয়েল, শেখর। ঈপ্সিতা চেঁচিয়ে ডাকল, এই তনু, উই আর লিভিং এয়ার। এত রাতে? বাড়িতে বলে রেখেছি লেট নাইটেও ফিরতে পারি। শেখরদের ড্রপ করে দেব। ইফ ইউ লাইক আই ক্যান ড্রপ ইউ অলসো অ্যাট ইউর বাড়ি। লোভনীয় প্রস্তাব, কিন্তু না, ঝঞ্ঝাট অনেক। তাদের ফ্ল্যাট বাড়ির কম্পাউন্ডের গেটে তালা পড়ে গেছে। দারোয়ানকে জাগাতে যান নিকলে যাবে। তারপর আবার বাড়ি গিয়ে বেল বাজাও, ঘুম থেকে তোলো। তন্নিষ্ঠা মাথা ঝাঁকাল। না রে, আমি পর্ণা আখিদের সঙ্গে ম্যানেজ করে নিচ্ছি, সকাল হলে বেরিয়ে পড়ব। শেখর, কোয়েল হাত নাড়ল। কাল আসছিস তুই বাসি বিয়েতে? দেখি, আমাদের তো হচ্ছে না। পরশু তাহলে দেখা হবে, বাই। ঈপ্সিতাদের পদশব্দ মিলিয়ে যেতেই পায়ে পায়ে হলঘরের সোফায় এলো তন্নিষ্ঠা। পাখার হাওয়ার ঠান্ডা লাগছে অল্প স্বল্প। শাড়িটা ভালো করে সাপটে নিল গায়ে, পা ওঠালো সোফায়, হাঁটুতে মুখ গুজেছে। সবে ঘোর মতো এসেছে দেশলাই জ্বালানোর আওয়াজ। তন্নিষ্ঠা চমকে তাকাল। অভিমন্যু সিগারেট ধরাচ্ছে। পোড়া কাঠি কোথায় ফেলবে ভেবে পাচ্ছে না, পকেটে পুরে ফেলল। প্রায় সঙ্গে সঙ্গে তন্নিষ্ঠার চোখে চোখ পড়েছে অভিমন্যুর। অপ্রস্তুত মুখে হাসল। এখানে কেন, ঘরে গিয়ে শোও না। বেশ পাকা আছে তো ছেলেটা, সামান্য চেনাতেই অবলীলায় তুমি তুমি। তন্নিষ্ঠাও ইচ্ছে করে তুমি বলল, ওটা তোমাদের ঘর, গেস্ট রুম, আমি এখানেই ভালো আছি।
তোমার বন্ধুরা কিন্তু ওখানেই লুটিয়ে পড়েছে। ওরা পারে, অপরিচিত লোকের মাঝখানে আমার ঘুম হয় না। অভিমন্যু কান ঝাঁকিয়ে হাসল। আমার সেম কেস, আমিও তো ওই জন্য। হলঘরে আরও বেশ কয়েকটা ফাঁকা সোফা, সেদিকে ইঙ্গিতপূর্ণ চোখে তাকালো তন্নিষ্ঠা। বুঝিবা বলতে চাইল, আমি কিছু মনে করব না, তুমি স্বচ্ছন্দে কোথাও একটা বডি ফেলতে পারো। ইশারা টিশারা বোঝার ধার দিয়ে গেল না অভিমন্যু। সামনে এগিয়ে এসেছে। প্রত্যুষটা আজ খুব জ্বালালো তোমাদের, তাই না? একটুও না। তন্নিষ্ঠা পা নামিয়ে সোজা হয়ে বসল। ওরকম কেউ না থাকলে বিয়েবাড়ি জমেই না। হ্যাঁ, ও একটু ফানি আছে। ভালো তো, হুকুমুখো হ্যাংলা নয়। অভিমন্যু যেন কথাটা ঠিক সহজভাবে নিতে পারল না। কাঁচুমাচু মুখে বলল, কেন, আমিও তো হাসি। আমি তো তোমাকে মিন করিনি, ইন জেনারেল বলছি। ও তাই বলো, আমি ভাবলাম। কয়েক সেকেন্ড কি যেন চিন্তা করল অভিমন্যু, তারপর বলল, তখন কালা শৌচের এগেনস্টে বললাম বলে তুমি কিছু মাইন্ড করনি তো? আসলে আমি বলতে চাইছিলাম আমরা মুখে আধুনিক, এদিকে মনে মনে পড়ে আছি সেই মান্ধাতার আমলে। শিক্ষিত লোকের এরকম ডুয়েল চেহারা আমার সহ্য হয় না। সহ্য তো তন্নিষ্ঠারও হয় না, কিন্তু উপায় কি? সৌনকের বাবা সব রকম আচার বিচার মানেন যে। এই করলে অযাত্রা, ওই দেখলে বাঁধা, অমুক মাসে তমুক জিনিস ছুঁতে নেই। নিজে ডাক্তার তো, সঙ্গে সঙ্গে একটা করে বৈজ্ঞানিক যুক্তিও খাড়া করে দেন। তন্নিষ্ঠার আশীর্বাদের দিন কি হলো? পাত্রপক্ষের আসার কথা বিকেলে, ভর দুপুরে ভদ্রলোক সদল বলে হাজির। কেন? না, 1:42 পরে নাকি আর শুভ কাজে বেরোনোর যোগ নেই। সৌনকের দাদু মারা যাওয়ার পর বাবা গিয়েছিল। ফিরে এসে সে কি হাসাহাসি! মৃতের জন্য শোক নেই এতটুকু, সৌনকের বাবা নাকি খালি হুম্পিতুম্পি করে চলেছেন। ডেড বডির মাথার তলায় আগে গীতা দাও, পশ্চিমে মাথা করে শুয়ো না। ভদ্রলোক নাকি পুজো আহ্নিক না করে চেম্বারে বসেন না, ফি শনিবার কালীবাড়ি ছোটেন। সৌনক আবার গর্ব করে বলে, আমার পিতৃদেব ডাক্তার সুকুমার রায়চৌধুরী কিন্তু অত্যন্ত গোড়া মানুষ, তুমি তার সঙ্গে ঠিকমতো মানিয়ে চলতে পারবে তো? তন্নিষ্ঠা অনেকটা স্বগতোক্তির মতো বলল, কী করা যাবে, আমাদের বেশিরভাগ মানুষ তো এরকমই। তুমিও কি বেশিরভাগেরই দলে? ভেবে দেখিনি। তন্নিষ্ঠা হেসে ফেলল। দাঁড়িয়ে আছো কেন, বসো। বসল অভিমন্যু। সিগারেটের শেষ টান দিয়ে আবার এদিক ওদিক তাকাচ্ছে। তন্নিষ্ঠা বলল, পকেটে রেখে দাও, তবে স্বচ্ছন্দে মেঝেতেও ফেলতে পারো, গোটা ঘরটাই অ্যাস্ট্রে হয়ে আছে। অভিমন্যু হেসে ফেলল। মেঝে ফেলে চেপে চেপে নেভাচ্ছে সিগারেটটা। জোরে শ্বাস নিল একটা, আরও কয়েকটা পরপর। নাক কুঁচকে শোকার ভঙ্গি করছে। তোমার পারফিউমের গন্ধটা তো দারুণ, অনেকটা ব্রুট ঘেঁষা, কিন্তু এ তো ব্রুট নয়। তন্নিষ্ঠা টেটচা চোখে তাকালো। তুমি মনে হচ্ছে গন্ধ বিশারদ, পারফিউমের শখ আছে বুঝি? না, ওই পেশার খাতিরে যেটুকু। পারফিউম বেচো? বেচি তো বটেই। অভিমন্যু চোখ ছোট করে মুখ টিপে হাসছে, ভঙ্গিটি বিচিত্র। বলল, অল্প স্বল্প বানাইও। ঈষৎ চমকালো তন্নিষ্ঠা। তোমার পারফিউমের ফ্যাক্টরি আছে? হ্যাঁ, তাও বলতে পারো। যেন বাচ্চা মেয়েকে বোঝাচ্ছে, এমন ভঙ্গিতে কথা বলছে ছেলেটা। কারখানা একটা আছে, 12x12 একটা ঘর, 3 জন কর্মচারী, 2টো মেশিন। চলে তোমার পারফিউম? মার্কেটে দেখেছি। সম্ভবত না, তোমরা তো সব ফরেন পারফিউম মাখো। আমার দেশি ব্যাপার, বাজার বলতে মফস্বল। অভিমন্যু আবার নাক টানল। তোমার গন্ধটা বেশ লাগছে, ভাবছি চুরি করব। গন্ধ চুরি?
মামলা করতে পারবে না? কি নাম তোমার পারফিউমটার? কি জানি, অত দেখিনি। মার ড্রয়ারে ছিল, মেখে নিয়েছি। তোমার সত্যি ভালো লাগছে। বিদেশি ফুলের গন্ধ, তাই না? হুম, এটা ফ্লোরাল নয়। পারফিউমের অনেক টাইপ আছে। যেমন ধরো, একটা দীর্ঘ লেকচার শুরু করতে যাচ্ছিল অভিমন্যু, থেমে গেল আকস্মাৎ। মাথা ঝাঁকিয়ে বলল, যাকগে, তুমি তো পরশু বৌভাতে আসছই, নামটা কাইন্ডলি দেখে এসো। তোমার গন্ধটা আমায় খুব হন্ট করছে। বিটকেল ছেলে তো। বাক্যটা প্রায় বেরিয়ে আসছিল তন্নিষ্ঠার মুখ থেকে। হঠাৎ ঝুপ করে লোডশেডিং। আলোকিত হলঘর নিমিষে মিশমিশে কালো। কিচ্ছু দেখা যাচ্ছে না, পাশের ছেলেটাকেও না। কটা মাত্র সেকেন্ড গেছে, মনে হচ্ছে অনন্ত সময়। একটু একটু অস্বাচ্ছন্দ্য বোধ করছিল তন্নিষ্ঠা। 2 ফুট দূরে সদ্য চেনা পুরুষ যদি ঝপ করে অদৃশ্য হয়ে যায়, কেমন লাগে? বিয়েবাড়ি হিসেবে যখন ভাড়া দেয়, নিশ্চয়ই এখানে জেনারেটর আছে। চালাচ্ছে না কেন? দারোয়ান নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এ ঘর ও ঘরে কেউ যাচ্ছেও না তো। উঠে যাবে তন্নিষ্ঠা? বিশ্রী দেখায়। ছেলেটা নির্ঘাত ভাববে তন্নিষ্ঠা তাকে বাঘ ভাল্লুক ঠাউরেছে। ছেলেটা তার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে নেই তো। কিন্তু ওই বা দেখবে কি করে? যাক, নিশ্চিন্ত। আজ কি অমাবস্যা? বাইরেও 1 ফোঁটা আলো নেই কেন? অমাবস্যায় কি বিয়ে হয়? ভাবনাটুকু যেন পড়ে ফেলেছে অভিমন্যু। ফস করে দেশলাই জ্বালালো। পকেট থেকে সিগারেট বার করতে গিয়েও করল না। জ্বলন্ত কাঠি হাতেই ধরে আছে। নিবে গেল কাঠি। আবার একটা ধরালো, আবার নিবল, আবার জ্বালিয়েছে। আধো আলোয় তাকে দেখে না কি অভিমন্যু? আরও একটা কাঠি নেভার পর তন্নিষ্ঠা বলে উঠল, থাক না, কাঠি নষ্ট করছো কেন? আবার অন্ধকার, আবার নৈঃশব্দ, আবার চোরা অস্বস্তি। অভিমন্যুই বরফ ভাঙল। যেন কথা বলার জন্যই কথা বলছে, যেন কথা খুঁজে নিয়ে কথা বলছে। এমন স্বরে বলল, কোন মাসে তোমার বিয়ে ঠিক হয়েছিল? এই তো অঘ্রাণে। মানে নেক্সট অঘ্রাণ অবধি তোমায় প্রতীক্ষা করতে হবে? অগত্যা। তোমার বরের নামটা কিন্তু বেশ, শৌনক। শৌনক কে ছিল জানো? একবার শুনেই শৌনক নামটা মনে রেখেছে তো। তন্নিষ্ঠা আলগাভাবে বলল, হবে কোনো দেবতা বা অসুর। অভিমন্যু গম গম হেসে উঠল, আরে না না, রামায়ণের ক্যারেক্টার, মানুষ, জনকের ছেলে, ধরতে গেলে সীতার ভাই, রামের শালা। বলা হয় শৌনকই নাকি গোত্রধর্মের প্রবর্তনকারী ঋষি। ফান্ডা লড়াচ্ছে। অন্ধকারে মুখ টিপে হাসল তন্নিষ্ঠা। কত ভাবেই যে ছেলেরা মেয়েদের ইমপ্রেস করার চেষ্টা করে। অভিমন্যু ফের বলল, শৌনকবাবু করেন কি? ইঞ্জিনিয়ার, জেফারসনে আছে। সে তো বিশাল কোম্পানি, হেড অফিস তো কলকাতায়। না, নয়ডাতে, দিল্লি। ভটভট শব্দ বেজে উঠেছে। আলোগুলো জ্বলে উঠল। অজান্তেই একটা স্বস্তি মাখা শ্বাস বেরিয়ে এলো তন্নিষ্ঠার বুক থেকে। এদিক ওদিক তাকিয়ে উঠে দাঁড়িয়েছে। যাই, ওরা জেগেছে কিনা দেখি। না, সারাদিনের হুল্লোড়ের পর সকলেই শ্রান্ত। কয়েক মিনিটের বিদ্যুৎহীনতায় কারুরই চোখ খোলেনি। ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে আখিরা। প্রত্যুষের মুখ হাঁ। মালবিকা সুপ্রিয়র মাথা এক তাকিয়ায়। অভিমন্যুর ভেজর ভেজরে ঘুম ছিঁড়ে গেছে। পর্নার পাশে একটুক্ষণ শুয়েও উঠে পড়ল তন্নিষ্ঠা। সে একটু শয্যা বিলাসী। নিজের বিছানা ছাড়া ঘুম তার আসবেই না। অভিমন্যু ব্যালকনিতে একটা চেয়ারে বসেছে।
অন্য চেয়ারে পা, মুখে জ্বলন্ত সিগারেট, মাথা খাটো রেলিংয়ে হেলানো। হালকা মেজাজে অভিমন্যুর পাশে গিয়ে দাঁড়ালো তন্নিষ্ঠা। এখনো কারেন্ট আসেনি। পথ বাতিগুলো এখনো নিভে আছে। বাইরে ছমছম অন্ধকার। তন্নিষ্ঠা কৌতুকের স্বরে বলল, এত সিগারেট খাচ্ছ কেন? ঘুম তাড়াচ্ছ? আলগা একবার তন্নিষ্ঠাকে দেখে নিয়েই অভিমন্যুর চোখ আবার বাইরে। দূর মনস্কের মতো বলল, রাস্তাটা কি খুব স্ট্রেঞ্জ লাগছে, তাই না? তাই কি? তন্নিষ্ঠা রেলিং ধরে ঝুঁকল। মনে হচ্ছে না ওটা একটা নদী? পিচ ডার্ক, বয়ে যাচ্ছে অন্ধকারে। তন্নিষ্ঠার চোখ বড় বড় হয়ে গেল। গন্ধবিদ কি কবিতাও লেখে? বেশ কয়েক মাস ধরেই আশঙ্কাটা ঘনীভূত হচ্ছিল। চরমপত্র মিলল আজ, অফিস ছুটির মিনিট 20 আগে। মুম্বাইয়ের সদর দপ্তর থেকে পাঠানো সাদা জানলা খামগুলো টেবিলে টেবিলে বিলি করে গেল লক্ষণ। খাম খোলার সময়েও শুভেন্দু পুরোপুরি আন্দাজ করতে পারেনি। পড়তে পড়তে শরীর শক্ত হয়ে যাচ্ছিল ক্রমশ। চোস্ত বয়ান, ধানায় পানায় নেই। যা বলতে চায় চাঁচা ছোলা ভাষায় চিঠিতে জানিয়ে দিয়েছে কোম্পানি। পূর্বাঞ্চলে ক্রমাগত লোকসানের দরুন এবং এদিকে আর ব্যবসা বাড়ার আশু সম্ভাবনা না থাকায় কোম্পানির পরিচালক মণ্ডলী কয়েকটি জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। 1. কলকাতায় স্থিত পূর্বাঞ্চলীয় দপ্তরটি আর পূর্বাবস্থায় থাকবে না। এখানকার কর্মী সংখ্যা 38 থেকে 12 নামিয়ে আনা হলো। 2. যেসব কর্মচারীর বয়স 50-এর উপরে অথবা যারা 20 বছরের বেশি চাকরি করছেন, কোম্পানি তাদের আগামী 90 দিনের মধ্যে স্বেচ্ছা অবসর নেওয়ার অনুরোধ জানাচ্ছে। কোম্পানিতে তাদের দীর্ঘ অবদানের কথা মাথায় রেখে এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও অন্যান্য আইন মোতাবেক সুবিধা ছাড়াও এককালে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য কোম্পানি অঙ্গীকারবদ্ধ হচ্ছে। অর্থের পরিমাণ কিভাবে স্থির হবে পত্রের শেষে তার উল্লেখ করা আছে। 3. যাদের বয়স 50-এর নিচে অথবা যারা 20 বছরের কম চাকরি করেছেন এমন 10 জনকে পূর্বাঞ্চলীয় শাখাতেই রাখা হবে। এই 10 জন নির্বাচিত হবেন চাকরি জীবনের সিনিয়রিটি এবং কর্মদক্ষতার ভিত্তিতে। 4. পিয়ন ব্যতীত এই শাখার বাকি কর্মচারীদের মুম্বই সদর দপ্তর এবং হায়দ্রাবাদ শাখায় বদলি করার সিদ্ধান্ত নেওয়া হলো। কে কোথায় যোগ দিতে ইচ্ছুক তা 15 দিনের মধ্যে মুম্বই সদর দপ্তরে জানানো আবশ্যিক। 5. পূর্বাঞ্চলীয় দপ্তরের শাখা প্রধানকে আপাতত ওই দপ্তরের কাজ চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে। এরপর 2 লাইনের শুকনো ভদ্রতা। উপরোক্ত সিদ্ধান্তগুলির জন্য কোনো কর্মচারী যদি অসুবিধে ঘটে, কোম্পানির পরিচালক মণ্ডলী তার জন্য আন্তরিক দুঃখিত। প্লিজ বেয়ার উইথ আস। শেষ বাক্যটাকে মনে মনে অনুবাদ করতে পারল না শুভেন্দু। আমাদের মতো করে কষ্ট সহ্য করুন, আমাদের সঙ্গে কষ্ট সহ্য করুন, নাকি আমাদের সহ্য করুন? কোনোটাই হচ্ছে না। একমাত্র বুঝি সাহেবরাই শব্দগুলোর মর্ম বোঝে, অথবা দণ্ডমুণ্ডের কর্তারা। ক্ষমতা হাতে থাকলেই বুঝি কথাগুলো বলা যায়। রিডিং গ্লাস খুলে কপালে রগ টিপে ধরল শুভেন্দু। বসে আছে নিঝুম, মাথা বেবাক ফাঁকা, যেন মহাশূন্য। শেষ পর্যন্ত ছুটি তাহলে হয়ে গেল। মাত্র 53 বছর বয়সেই শুভেন্দু দাশগুপ্ত একজন অবসরপ্রাপ্ত নাগরিক, একজন মিস্টার এক্স। পুরো অফিস নিস্তব্ধ। আলপিন পড়লেও শব্দ শোনা যাবে। তড়িৎ, শ্যামল, দীপঙ্কররা এই একটু আগেও আগামীকালে ক্রিকেট ম্যাচ নিয়ে গলা ফাটাচ্ছিল। তারা সহসা নির্বাক, বিহ্বল। অফিসের একমাত্র মেয়েটি সমিতা পাইন,
টাইপ মেশিনে হাত রেখে স্ট্যাচু। পিল্লাই আর সদাশিব ব্যানার্জিরও চোখ নিষ্পলক। হঠাৎ দেখলে মনে হয় গোটা অফিসটাই একটা ফ্রিজ শট। মিনিট 10 পর গুঞ্জন উঠল। সদাশিব অনুচ্চ স্বরে কি যেন বলল বিজন রায়কে। বিজন আরও নিচু গলায় অশ্লীল একটা খিস্তি করল। তড়িৎ ফুঁসে উঠল, মামদোবাজি পায়া, হুকুম করলে মুম্বই হায়দ্রাবাদ ছুটতে হবে, কেস ঠুকে দেব আমি। শ্যামল নিরস্বরে বলল, লড়ার পয়সা আসবে কোত্থেকে? চাকরি তো থাকবে না। চাকরি খাওয়া অত সোজা? এই চিঠিটাকে আমি বেআইনি প্রমাণ করব। করিসক্ষণ, এখন আগে ভাব কোথায় যাওয়ার অপশন পাঠাবি। দীপঙ্কর মলিন হাসছে। উত্তেজিত হয়ে লাভ কি? এ তো জানাই ছিল সাম ডে অর আদার। শুভেন্দু মাথা ঝাঁকালো আপন মনে। সাম ডে অর আদার এবং দ্য ভেরি ডে, দুটোর মধ্যে গভীর পার্থক্য আছে। এ কথা কি বোঝে না দীপঙ্কর? বিপদের সম্ভাবনা আর বিপদ কি এক হল? মণিশঙ্কর পিল্লাই টেবিল থেকে উঠে পড়েছে। কেমন যেন টলতে টলতে টয়লেটের দিকে চলে গেল। মিনিট খানিকের মধ্যেই ফিরেছে, চোখে মুখে জল ছিটিয়ে। সিট অবধি গেল না। শুভেন্দু টেবিলের সামনে দাঁড়িয়ে পড়েছে। ভাঙাচোরা হাসি খেলছে মুখে। রুমালে হাসি আর জল মুছতে মুছতে বলল, সো দাশগুপ্তা, আওয়ার গেম ইজ ওভার। শুভেন্দু কেঠো হাসল। ও শিওর, একদিন না একদিন খেলা তো শেষ হতোই, দুদিন আগে নয় দুদিন পরে। নো নো, নট দুদিন, আরও 9 বছর আমার চাকরি ছিল। সার্ভিস আমায় বাই করে দিল। বাই বলছো কেন? উই ক্যান স্টার্ট আ ফ্রেশ। শুভেন্দু স্বরে ঠিক প্রত্যয় ফুটল না, তবু বলল, এখনও তো আমরা খাটতে পারি, কি বলো? কোথায় খাটব? হ্যাভ অ্যানাদার জব। তুমি পেয়ে যাবে, তোমার যা অ্যাকাউন্টসে ব্রেন আছে। বোগাস। হিউম্যান ব্রেন এখন টোটালি ইনএফেক্টিভ, কস্টিংয়ে আসে না। কম্পিউটারে ডাটা ফিট করলে সে আমাদের চেয়ে অনেক ভালো অ্যাকাউন্টস করে দেবে। আর লোক নিলে বা আমার চান্স কোথায়? থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ ছেলে বেকার। আমার ছেলে তো বিকম করে সিম্পলি লয়টারিং। সেদিন একটা ইন্টারভিউ দিয়ে এলো, অনলি 1400 অফার করেছে। কম্পিউটার ট্রেনিং আছে, তাও। ক্যালকাটা এখন টোটালি ড্রাই। নাথিং ইজ লেফট ইন ক্যালকাটা, এক্সক্লুডিং দ্য লেফটস। এত উদ্বেগের মধ্যেও শুভেন্দু হেসে ফেলল। ওয়েল সেড। তোমার তো তাহলে কোট্রামে পালিয়েও লাভ নেই। লেফট তোমার পিছু ছাড়বে না। কোট্রামে যাব কেন? লাস্ট 34 ইয়ার্স আমি ক্যালকাটায় আছি। ইটস মাই হোম নাও। এখন কেরালায় নিজেকে ফিটই করতে পারবো না। মোরওভার ওখানেও তো আমি একজন 50+ ম্যান। সামনের চেয়ারে বসে পড়ল পিল্লাই। হাই মাইনাস পাওয়ার চশমার আড়ালে অক্ষিগুলো কেমন অস্বচ্ছ লাগে। বড় একটা শ্বাস ফেলে বলল, বিলিভ মি, গোল্ডেন হ্যান্ডশেক হবে বুঝেছিলাম, কিন্তু গোল্ডেন নয়, আয়রন। সদাশিব পাশের টেবিল থেকে কথা শুনছিল, বলে উঠল, দেওয়া থোয়াগুলো স্টাডি করে দেখেছেন? 3 লাখের বেশি কম্পেনসেশন জুটবে না। দ্যাট মিন্স PF নিয়ে অ্যারাউন্ড। আমার একটা মেয়ের বিয়ে দিতে 2 লাখের উপর গেছে। সদাশিবের গলা নিমতেতো। এখনও 2টো বাকি। শুভেন্দু বলে ফেলল, এ খরচা অবশ্য আপনার চাকরি থাকলেও ছিল ব্যানার্জি। 2টো কি এক? সার্ভিস থাকলে লোন করা সহজ। সেই লোনের একটা ক্রেডিবিলিটি থাকে, সিকিউরিটি থাকে। এখন আমায় কে ধার দেবে? শুভেন্দু মনে মনে বলল, লাইন দিয়ে মেয়ে পয়দা করার সময় এগুলি ভাবা উচিত ছিল। মুখে বলল, মেয়ের বিয়ে করে উতলা হয়ে লাভ নেই ব্যানার্জি। কষ্ট করে লেখাপড়া শিখেছেন, ওরা চাকরি বাকরি করবে, নিজেদের ম্যাচ নিজেরা খুঁজে নেবে। আপনার পক্ষে এসব বলে দেওয়া সোজা দাশগুপ্ত। নিজের মেয়ের একটি সলিড পাত্র ঠিক করে ফেলেছেন। মিসেস চাকরি করে, মোটা কামাই,
মিসেসের লোনে ফ্ল্যাট হয়ে গেল, ওয়েল সেটেলড লাইফ। দিব্যি পায়ের উপর পা ছড়িয়ে থাকবেন, নাটক থিয়েটার করে বেড়াবেন। একা সংসারের জাতা পেশা যে কী জিনিস তা তো কোনোদিন টের পেলেন না। কথাগুলো বর্ণে বর্ণে সত্যি, আবার সত্যি নয়ও। স্ত্রীর যদি স্বামীর চেয়ে রোজগার বেশি হয়, আর সেই স্ত্রী যদি নন্দিতার মতো দাপুটে হয়, তাহলে স্বামীকে সারা জীবন কি পিষতে হয় তা শুধু শুভেন্দুই জানে। নিজের ভেতরটা কি সে কখনো উপড়ে দেখাতে পেরেছে কাউকে? এ এক অসহ্য ক্ষরণ, রক্তহীন, কিন্তু সর্বক্ষণ রক্তাক্ত হয়ে থাকে হৃদয়। সামনে দিয়ে স্টোরে সুকমল ঘোষ আর অনিল সাহা যাচ্ছে। কেজো পায়ে ব্রাঞ্চ ম্যানেজারের ঘরে ঢুকল। ঘাড় ঘুরিয়ে তাদের দেখল পিল্লাই। মুখ বিকৃত করে বলল, শালারা ধার দিয়ে বেরিয়ে গেল, আর 2-3 বছর বেশি হলেই। সদাশিব বলল, ঘোষের অনেক বয়স কমানো ছিল, আমি জানি। ওর হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটটা দেখেছেন? 14.5 নাকি পাশ করেছে। আমার বাপটাই শালা গান্ডু ছিল। শালার এখন খুব তেল মারবে মজুমদারকে। লাভ নেই, কোম্পানি একবার যখন বেলপাতা শোকানো শুরু করেছে, ও শালারাও স্পেয়ার্ড হবে না। ক্রমশ তীক্ষ্ণতর হচ্ছে ভাষা, শুরু হয়ে গেছে ব্যক্তিগত আক্রমণ। এ এখন রোজই চলবে। টের পাচ্ছিল শুভেন্দু। এইটুকুনি তো অফিস তাদের। ইউনিয়ন নেই, অ্যাসোসিয়েশন নেই, পরস্পরের এত ঘনিষ্ঠ, এতদিন প্রায় এক পরিবারের মতো ছিল, সূক্ষ্ম রেষারেষি সত্ত্বেও। আর বোধহয় সম্পর্কটা আগের মতো রইল না। তলিয়ে ভাবতে গেলে পিল্লাই সদাশিবের আক্রোশ অর্থহীন। কোম্পানি আরও কবছর আগে সিদ্ধান্তটা নিলে মধুসূদনবাবু, সমরেন্দ্রদা এরাও হয়তো শুভেন্দুদের সম্পর্কে এই উক্তিগুলি করত। আর তেলমারায় কম যায় কে? সে বছর যখন দুম করে শুভেন্দুর ইনক্রিমেন্ট স্টপ করে দিল কোম্পানি, তখনকার ব্রাঞ্চ ম্যানেজারের ঘরে ফাটাফাটি করতে ঢুকেছিল শুভেন্দু। পিল্লাই মুচকি মুচকি হাসছিল সেদিন। বিজন তো নির্লজ্জের মতো লোকটার হয়ে সাফাই গিয়েছিল। সদাশিব ব্যানার্জি বা কি? কদিন আগেই মজুমদারের শাশুড়ির জন্য টিকিট কাটতে ট্রেনের বুকিং কাউন্টারে লাইন দেয়নি। পিল্লাই সিটে ফিরে যাওয়ার পর শুভেন্দু ব্যাগ কাঁধে উঠে পড়ল। ছুটি হয়ে গেছে, তবু অফিস আজ ভরপুর। এখানে সেখানে জটলা চলছে। নিখিল দাস চেঁচিয়ে ডাকল শুভেন্দুকে। দাঁড়ালো না শুভেন্দু, আর ভাল লাগছে না। গল্পের বাক্স বাই রোমানের উপর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখে একটি উপন্যাস অন্য বসন্ত এর প্রথম পর্ব। এরপরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান, তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।